বালেন শাহ কি করে ছাত্রদের বলেছে লেখাপড়া করতে যাও, দিস ইজ রুল। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু ছাত্র লেখাপড়া করতে বলেনি। ওনাকে আপনি যেভাবেই দেখেন, যেভাবেই দেখেন না কেন, একটা রাষ্ট্রে সে চিফ অ্যাডভাইজার হওয়ার পরে রাষ্ট্রের মানে পুরা শিক্ষিত সমাজটাকে সে কি করলো, ইগনোর করে গেল। এটা তার ব্যক্তিত্বের ভুল হইতে পারে, রাজনীতি না বোঝা ভুল হইতে পারে, হয়েছে তো যেটা কারণে হোক, হয়েছে তো এটা। আমি তো ঢাল প্রশ্ন করতে রাজি না। উনি ভালো লোক, সব বোঝেন, কিন্তু কি করছেন? এবং এনসিপি দেখেন, যেদিন এনসিপির জন্ম হলো এবং নাহিদকে সাথে কোলাকুলি করলো কে? ওই যে শফিউর কি প্রেস সেক্রেটারি বলে কি বললেন, পরবর্তী প্রধানমন্ত্রী। খেয়াল করেন কিন্তু, আপনি ভিডিওটা দেখেন, উনি কিভাবে জানলেন যে পরবর্তী প্রধানমন্ত্রী? একটা শখ কিন্তু ছিল এখানে, সেই শখটা হয়নি। এটা বিএনপিও জানতো, জামাতও জানতো, অনেকগুলো শখ হয়ে গেছে কিন্তু। এখন সবকিছু বাদ দিয়ে আপনি চিন্তা করেন, এনসিপি দল হিসেবে বিকশিত আমরাও চাই, তাদের সাথে কারা আছে? তারা কিন্তু একটা ওই যে কি বলেন, ইয়াং জেনারেশন যেটা বলেন, জেনজি বলেন, এটা দিয়ে তো দল হয় না। দল মানে কি? নাগরিক। নাগরিক মানে কি? আপনাকে বয়স্ক, মধ্যম, তরুণ সবাইকে রাখতে হবে। আর তরুণদের বক্তব্য যদি বয়স্করা পছন্দ না করে, আপনাকে বুঝতে হবে ভাষাগত তারতম্য হয়ে গেছে, কিন্তু ভাবের তারতম্য হয়ে গেছে। এইটাও কিন্তু দেখেন, এনসিপির কিন্তু কিছু জন্মগত ত্রুটি আছে কিন্তু। আমি সেই জন্য কথা বললাম আপনাকে, এই জন্য যে এখনো যখন তারা হুঙ্কার দেয়, বড় বড় ব্যবসায়ীর কথা বলে, এটা বলে সেটা বলে, কিন্তু বুঝতে পারতেছে না এখন তারা দল, কিন্তু সংসদের তৃতীয় দল, দায়িত্বশীল দল। এখন তারা জানে হোয়াট ইজ রাষ্ট্র, তারা জানে পররাষ্ট্রনীতি কি, তারা জানে ভারত, আমেরিকা, চীন কি। বুঝতে পারছে তো, হুঙ্কার দিলে হবে না তো। আপনাকে দেশটা চালাতে হবে, তো চালাতে গেলে তো আপনি শত্রু মিত্রের সাথে একটা ব্যালেন্সিং পজিশন আসতে হবে আপনাকে। সেই জিনিসটা কিন্তু তারা না, তারা ধরেই নিছে একচেটিয়া কথা বলে, চক্ষু বুঝা কথা বলে সব ঠিক হয়ে যাবে না। আমি এনসিপি নেতাদের বলবো, বিশেষ করে নাহিদ কনভেনার যে আসাদ আব্দুল্লাহ ভালো কথা বলে, বা যারা আছেন ভালো কথা বলে, জিনিসটা হচ্ছে কি, এখন নাহিদের বক্তব্য হবে রাষ্ট্রের অংশ হিসেবে, হাসান আব্দুল্লাহ অংশ হিসেবে, কিন্তু আগের বক্তব্য না কিন্তু। এই পার্থক্যটা কিন্তু বড় জিনিস। তবে তারা ষড়যন্ত্র শিকার হচ্ছে। এই শিকারের সাথে আমার যে ব্যক্তিগত ভাষ্য, শুধু বিএনপি না, এটার পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে। আবার আরো গভীরে যান না কেন, আরো গভীরে যান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকেও কিন্তু অনেক সময় এগুলি খেলা হয় কিন্তু। কারণ এনসিপি কিন্তু অনেক জায়গায় কিন্তু স্বীকৃত না। কতগুলি মূল শব্দ যখন বলেছিল আমরা ক্যান্টনমেন্ট ঘেরাও করবো, ওয়াকারুজ্জামান পরে কি বলেছেন, এরা ছেলে মানুষ, পরে ঠিক হয়ে যাবে। ধৈর্য রেখেছেন কিন্তু। কেন বলেছে? তখনও তারা বুঝতে পারে রাষ্ট্রটা কি। বয়স তো কম, লেখাপড়া তো কম। আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখিয়ে বলছি, এখন দায়িত্বশীল হতে হবে। আপনাদের শত্রুকে, আপনাদের এক নম্বর শত্রু হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেখানে পাবে সেখানেই আপনাদেরকে ধরবে। তার ওপেন ডিক্লারেশন তো এটা। আপনারাও পেলে কি করবেন? আপনারাও বলেছেন শেখ হাসিনা আসলে আমরা দেখে দেব। জেল তো যাবেই, আপনারা দেখে দিবেন। তার মানে প্রত্যেক বলেছেন কিন্তু, এই কথা কিন্তু বিএনপি হিসেবে বলে নাই। সুতরাং পুরো ব্যাপারটা আপনারা একা হাতে নিয়েছেন কেন? আপনারা বলতে পারেন জাতীয়তাবাদী শক্তি যারা আছেন তারা এটা প্রতিহত করবে। এবং জুলাই বিপ্লবের অংশ হিসেবে আমরাও প্রতিবাদ করব। কিন্তু জুলাই বিপ্লব মানে এনসিপি না। এই যে এনসিপি কে একটা যদি কি বলে এটাকে, মানে একীকরণ, না সেটা না। এই ক্ষোভও কিন্তু বিএনপির ভিতর আছে। জুলাই মানে কি তোমরা নাকি আমরা না, সব পার্টিতে ছিল সেখানে। এবং বিএনপিও বলতেছে ছিলাম, যদিও বিএনপি সেই সব ভিন্ন ভাষ্য দিয়েছে, রাজনীতির কারণে আমরা জড়িত পারবো না, আমরা সমর্থন করলাম। সব রেকর্ড আছে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এগুলি আমাদের মানতে হবে। না আমরা ডক্টর সিনহা সাইদ আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে আমরা দেখতাম যে বিএনপির উপর নির্যাতন হতো, বিএনপি যেখানে যাইতো সেখানেই মার খাইতো, বিএনপি বালুর ট্রাক সরাইতে পারে নাই, বিএনপির এমন মারতো, বিএনপি মায়ের খাইতো, বিএনপি তো কান্নাকাটি করতো, জনগণ পর্যন্ত কানতো, বিএনপির দেখা মায়া লাগতো, তখন তো বিএনপি কিছু বলতে পারে নাই। আমার কথা হচ্ছে ভাই, এনসিপি 6টা আসন বা জামাত সহ ধরলাম 76টা আসন, আপনারা হচ্ছেন 213-14টা আসন। এই হবিগঞ্জে যদি টানা 1 মাস ধরেও এনসিপি জনসভা করতো, সরকারের তো ভিত কাঁপতো না। তাহলে আওয়ামী লীগের মতো এই আননেসেসারি আক্রমণগুলো করে সরকারের অ্যাচিভমেন্টটা কি আমাকে একটু বলেন। এই যে এনসিপির উপর আক্রমণ করলো বা যাই করুক, সরকারের অ্যাচিভমেন্টটা কি?
আপনি একটা জিনিস দেখেন, আক্রমণটা কেন করেছে, আরো গভীরে যান। আক্রমণটা কে করেছে, কেন করেছে? বিএনপি করেছে। বিএনপি করেছে, কারা করেছে? ছাত্রদল। ছাত্রদল করেছে। ছাত্রদল যখন করলো, কি জন্য করলো? হয়তো তাদের দল যেমন উপরের নির্দেশ। উপরে নির্দেশ আসেন। এখন আপনার কথা আমি ধরি, উপরে নির্দেশ থাকে হবিগঞ্জ থেকে তাদেরকে মৌলভীবাজারে দিবা না, আটকে দাও, আর না। তাহলে বিএনপি মনে করতেছে এনসিপি কে আর আগে দেওয়া যাবে না, কোনো কোনো জায়গাতে প্রতিহত করতে হবে, এটা ছাত্রলীগই করবে। অনেক সময় শীর্ষ নেতারা জানে না, এদের একটা পর্যায়ে জানে, এরপরে কিন্তু মিনিমাইজ হয়ে যায়। আমি মনে করি এই ঘটনা সেগমেন্টের ঘটনা, কিন্তু এটা থাকবে না। নিশ্চয়ই তারেক রহমান ভাই জেনেছেন, শুনেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শুনেছেন, এবং এগুলি যাতে না হয়। আমি আবারও বলছি যে এনসিপি কে সচেতন হতে হবে, সচেতন ভাবে চলতে হবে। কিন্তু আপনারা কিন্তু ইমার্জিং, আপনার শত্রু কিন্তু প্রতিমূর্তি হবে, ইমার্জিং শক্তির কিন্তু শত্রু বেশি। সেই ক্ষেত্রে যতটুকু ব্যালেন্স করা করবে। আমি দেখলাম পুলিশ যখন আসলো, কথা বলছে কে? আসাদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি, এবং তারা কথা বলছে, এবং পুলিশকে ক্রস করে যেতে চাচ্ছে, পুলিশ বলছে যে না, আপনারা গেলে আমাদের কিন্তু ধারা আছে, তারা কর্ডন করে রাখছে। কিন্তু এখন আপনি যদি পুলিশের ব্যারিকেড বাদ দিয়ে যান, সেই পর্যায়ে এখন আসেননি তো, এই পর্যায়ে এখন আসেন নাই। নতুন দল কিন্তু পুলিশের এত দিয়ে আপনি চলে যাবেন, তখন পুলিশ ধরতে যাবে, কি বলবেন? এমপির গায়ে হাত দিয়ে না। একজন মেম্বার অফ পার্লামেন্ট, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, উনি যখন আইন শৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করে উপরে চলে যাবেন, আইন কথা বলবে, কিন্তু মেম্বার পার্লামেন্ট কথা না। আপনি যেই পদই থাকেন না কেন, করবেন না। আপনি সংযত হন, আপনার দেখাতে কর্মীরা হবে। কিন্তু এখানে ছাত্রদের যে কাজটা করেছে, নীতি বহির্ভূত কাজ করেছে, এবং তারা স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করেছে। আবার এনসিপি অতি জেদাজিদি করে যে কাজ করেছে, সেটাও ঠিক করে নেই। তারা যদি আর একটু সংযত হতে পারতো, ভালো। আমি তো ভিডিওটা দেখলাম তো। এখন এগুলো কোনো কথা না, কথা সেটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু এটাও ভাবতে হবে, দলটা তো আছে, এবং তাদের সাথে যে হিন্দু জনগোষ্ঠীরা আছে, তারা তো আছে। কেউই নেই মনে করেন আওয়ামী লীগের সাথে, সব মুসলমান চলে গেছে, হিন্দুরা চলে যাবো না। গোপালগঞ্জ বলেন, রাজবাড়ী বলেন, একটা বেল্ট তো তার আছে। বাংলাদেশে মনে ঘর আছে না, ওই নাই, আছে। পরিবর্তিত পরিস্থিতি হয়তো কেউ কেউ নীরব হয়ে যাবে, কেউ কেউ হয়তো চুপচাপ হয়ে যাবেন, কেউ দল ছেড়ে দিবেন, এটা সব সময় হচ্ছে। কিন্তু আমি মনে করি এনসিপির জন্য এটা শিক্ষা হচ্ছে, তাদের শত্রু কিন্তু দাঁড়ায় আছে, বিএনপির ভিতরে আছে, ও বিএনপির ভিতরে শত্রুদের সাথে কিন্তু কোনো কোনো জায়গায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সংযোগ আছে। এটা অতীতে প্রমাণিত হয়ে গেছে, এখনো প্রমাণিত হবে। কিন্তু কাজে এনসিপির শত্রু কে? আওয়ামী লীগ, বিএনপি, এবং এনসিপির বিরোধী যে শক্তিগুলো আছে তারা, এবং এনসিপির যে অন্তর্কলহ আছে, কিন্তু ওখানে কিন্তু আছে, কিন্তু তারা। তো সবকিছু মিলে যদি আপনি বলেন, একটি কথা সত্য, যে যাতে ভবিষ্যতে এই কাণ্ড না ঘটে, এই ব্যাপারে কিন্তু বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলিষ্ঠ হস্তে শপথ দমন করতে হবে। তাকে প্রমাণ করতে হবে, আমি কোনোভাবেই ফেসিবাদী না, আমি গণতান্ত্রিকভাবে আসছি, বিশ্বাস করি, এবং আমি গণতন্ত্র দেব। আমার পিতা বহুদল গণতন্ত্র দিয়ে গেছেন, আমি দারুণভাবে করি, আমি রক্ষা করতে চাই সেটাকে। এটা হচ্ছে তার বক্তব্য হওয়া উচিত। যা কিছু ঘটে গেছে, এটা নিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ভাষ্য আসা উচিত। আরো ভালো হয় যদি জনাব তারেক রহমান নিজেই যদি কথা বলে দেন, ভবিষ্যতে আমি যদি দেখতে না পারি, এটা এখানে শেষ। কিন্তু এনসিপি মিটিং করবে, যাবে, ভালো করতে পারে তারা। কিন্তু পাশাপাশি কিন্তু আমি আপনার আবার বলছি, কিন্তু এনসিপি কে বুঝতে হবে, এটা 5 অগাস্টের আগের 1 মাসের ঘটনা না। কিন্তু ওই সময় টার্মোইল ঘটনা। কিন্তু ওই ভাষণ এই ভাষায় একটু হবে না। কিন্তু আপনি কাকে গালি দিচ্ছেন? আপনি যে ভাষা আমাদের গালি দিচ্ছেন, এই ভাষা কি বিএনপি কে দেওয়া যাবে? সে পর্যায়ে চলে গেছে না। এগুলি মনে রাখতে হবে। কিন্তু একই ভাষা, একই শব্দ কিন্তু এখন প্রযোজ্য হবে না। বরঞ্চ বলেন যে এনসিপি নেতারা যারা আসেন, আমি তো প্রশংসা করি, অনেক কষ্ট করে তার দলটা করছে, এবং বিকাশ ঘটাতেছে, কথাবার্তা বলতেছে, ভালো। কিন্তু মাঝে মাঝে হঠকারী কিছু লোকজন আছে, যারা চিন্তা ব্যাঘাত করে। এনসিপি কেও সচেতন হতে হবে, বিএনপি হতে হবে,
জামাত ইসলামকে বুঝতে হবে যে যা কিছু হচ্ছে কিন্তু সেটাই। আপনার কি মনে হয় না যে এনসিপি একটা ছোট দল, তারা চাইবে আস্তে আস্তে তারা পপুলার হোক, বড় হোক, জনপ্রিয় হোক, এবং এই যে কোনো জায়গায় যাওয়া, উস্কানিমূলক বক্তব্য, পুলিশের সঙ্গে দস্তাদস্তি, আজকে দেখলাম যে মাহমুদা মিতু এমপি, তারপরে হাসান আব্দুল্লাহ এমপি, তারা পুলিশের সঙ্গে দস্তাদস্তি করতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বাগান দিয়ে যাচ্ছে, পুলিশ সেখান দিয়ে গিয়ে বাধা দিচ্ছে। ইউটিউবাররা ফুটেজ সংগ্রহ করতেছে, মুহূর্তের ভিতরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে, কোটি কোটি ভিউ হচ্ছে। আপনার কি মনে হয় না যে এটাও আসলে তাদেরকে একটু এক ধরনের সহায়তা করছে প্রচার বাড়ানোর জন্য, পাবলিক সিম্পিথি গ্রো করতেছে? কারণ অনেকে বলেন যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তারা অনলাইনেই কিন্তু অনেক বাহাদুর হয়ে গেছিল, কিন্তু বাস্তবে না। কিন্তু একমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি অনলাইনের সঙ্গে মাঠের রাজনীতির একটা সামঞ্জস্য ঘটিয়ে এটার প্রতিফলনটা জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা ভালোভাবেই করে যাচ্ছেন বলে মনে করেন। তো সব মিলিয়ে এটা উচিত হয়নি, কারণ এনসিপির একজন চোখ হারিয়েছেন, খুবই দুঃখজনক, একটা ইয়াং ছেলে এক চোখ হারিয়েছেন, আর অনেকে আহত হয়েছেন, খুবই দুঃখজনক। বাট ওভারঅল এই ঘটনায় কি এনসিপি লাভবান হলো কিনা? এটা দুইটা বক্তব্য আছে। দেখেন, আপনি যদি মনে করেন তারা লাভবান, আর যদি মনে করেন তাদের কিছু কিছু সংশোধন করতে হবে, তাহলে তাদের শিক্ষা হচ্ছে যে কোন পরিস্থিতি কিভাবে আমরা ট্যাকেল করবো। রাজনীতি হচ্ছে কৌশল, মাঠটা নিয়ন্ত্রণ করার জন্য কখন কখন হয়, কখনো কখনো বোমের ভাব দেখাইতে হয়, নিয়ম আছে তো, আস্তে আস্তে জোরে আটতে হয়। এই সমস্ত কৌশল কিন্তু প্র্যাকটিক্যাল পার্টিসিপেট। এগুলি কিন্তু ওই ইউটিউবাররা বা ফেসবুকে যারা আছেন বা আমরা যারা কথা বলতেছি, কিচ্ছু না। নাসিরউদ্দিন পাটোয়ারি তো বাস্তবে আছে, আমি একমত। বাস্তবে থেকে যা কিছু সে করতেছে, সে নিজেও চিন্তা করে যে আমি কোন পর্যন্ত বলতে পারি, কোন ভাষা আমি ইউজ করব, কোন ভাষা করব না। আমি তো এখনো বলছি, আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে পছন্দ করি তার টেস্টটাকে। অবৈধতা বললে মানে তারা বলতেছে, বিভিন্ন ইউটিউবে তার কথা বলতেছে, অনলাইনে কথা বলতেছে, ক্রমান্বয়ে বলে যাচ্ছে। তাদের কথাবার্তা কিন্তু মনে হয় না কোন একটা অপরাধী দেশে হয়েছে। সিম্পল হচ্ছে তাদেরকে এত কাজ করেছে, এই কাজটা না বুঝে মানুষ তাদেরকে সরাই দিছে। জঙ্গি সোজা হিসাব জঙ্গি জামাত শিবিরের প্ল্যান ছিল, এটা তারা বলতেছে। ভালো কাজ করেছে, মানুষ ভুল করেছে, গুম-টুম কিছু হয় নাই। হইলেও আমরা জানি না, সরাই দিছে। এই জন্য দেখেন কাদের সিদ্দিকের কথা বলেছে। আমি তো এটার উপর একটা ভিডিও করছি একটু ইউটিউবে। সে বলেছে আওয়ামী লীগের উচিত হবে ক্ষমা চাওয়া। বাট সে তো এটাও বলেছে না, সে তো আমি পুরো বক্তব্য শুনছি, সেটা বলছে, বাট সে কিন্তু এটাও বলেছে যে এই জুলাই আন্দোলন, জামাতের আন্দোলন জানলে পাবলিক রাস্তায় নামতো না। আমি তো তার এই কথার সঙ্গে একমত না। ওইটা শুনেন, ওইটা হলো কি তার দলীয় অবস্থান। আমি কাদের সিদ্দিকীকে সব দেখো না, তার যে কথাটা জরুরি এখানে সেটা হলো সে বলছে আওয়ামী লীগের ক্ষমা চেতে। আমি কিন্তু সেটাও কিন্তু একটা শর্ট ভিডিও করেছি যে কাদের সিদ্দিকের এই কথা কি শেখ হাসিনা উত্তেজিত হইবেন? কাদের সিদ্দিকে তুমি কে? ব্যাপারটা তাই হবে তো। কারণ কাদের সিদ্দিকী তার বিবেকে ধারণার কথা বলছে। আর পরক্ষণে তিনি দেখতেছে জামাত, এনসিপি এরা আছে এর সাথে। জুলাইয়ের অভ্যুত্থানে শুনেন, অভ্যুত্থানে কে থাকবে কি না থাকবে, অভ্যুত্থান ঠিক করবে। এই যে মানুষকে বিভাজন করা, মৃত্যুর আগ পর্যন্ত আমি এই দল করবো, ওই পাশে যাবো না। দল তো ধর্ম না। আমরা কি দলকে ধর্মের চেয়ে বড় মনে করি? বাংলাদেশের বিপদ কি জানেন? ধর্মের চেয়ে বড় হলো দল। আমি নামাজ পড়বো না, কিন্তু মিটিং এ আমাকে যেতেই হবে। ভাবটা এরকম। আমি ধর্মীয় কাজের লোকগুলো পছন্দ করব না, আমি ওই নেতাকে পছন্দ করব। এইটা বাংলাদেশের কালচার। কাজে এই কালচারে যত যাই বলেন না কেন, এখানে তো হবে না। কবে শেখ হাসিনা ফিরে আসবে, আদৌ সে আসবে কিনা বা তার স্বাস্থ্য তাকে সেই সময় দিবে কিনা আমরা জানি না তো। আমরা চাই তিনি ফিরে আসুক, রাজনীতি করুক। আওয়ামী লীগ একটা মুক্তিযুদ্ধ দল, এই দলটা দাঁড়ায় যাক। কিন্তু দাঁড়ানোর দায়িত্ব না। আপনি ভুল করবেন না। আপনি ভুল করলে স্বীকার করবে। একটা ছেলে যদি লেখাপড়া না করে, সে তো ফেল করবেই। ফেল করার পরে কি করবেন তাকে? কিছু মাস দিয়ে একসময় দেখতাম পাস করে দিত। সেটাও হয় না। তখন কি করবেন? এগুলি খেয়াল রাখতে হবে তো। কোন ব্যক্তি পারফেক্ট না। দল তো আরো না। আর ১৭ শাসনে যা হইছে সবই কি অস্বীকার করতে চান? আওয়ামী লীগ নেতাকর্মীরা জানে না? আওয়ামী লীগের সব লোক কি সুবিধা পেয়েছে? না। কষ্টে ছিল না? আমাদের কাছে আলাপ করছে অনেকে। কষ্ট পাচ্ছে। এমপি নমিনেশন পায়নি কেন? সম্পদ পায় নাই। লুইটা খাইতেছে সবাই। আছে না? কিন্তু বিপদ কি জানেন? আপনার কাছে ব্যক্তিগত আলোচনা স্বীকার করবে। যখন দলের কথা আসবে, আওয়ামী লীগ ছাড়া হবে না।
তখন কি করবেন? এই দেশে দেশপ্রেমী পাবেন না, পাবেন কি দলপ্রেমিক। খেয়াল রেখে কিন্তু দেশপ্রেমিক লোক খুঁজে পাওয়া মুশকিল। যারা সংঘর্ষে বলবে দল না দেশ বড়, তারা তখনও বলবে দলই বড়, নেতাই বড়। এই সংস্কৃতি ভাঙতে পারবে নাকি এনসিপি? পারবে? এনসিপিও কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে যাবে শীঘ্রই। একসময় বলবে ওই কি নাহিদ ইসলামী বড়, সেই মানে এনসিপি। সামনে আসেন না, আমরা মুক্তিযুদ্ধের পরে দেখেছিলাম না শাহিদ খলিফারে, দল ভাঙে নাই, সেই দলগুলো কোথায় এখন? আশরাফ দল জীবিত আছে, আর লোকেরা কোথায়? ব্যাংকে একটা স্লোগান কিন্তু কমিউনিস্টরা পারছে দল করতে পারে নাই। যারা বেশি তত্ত্ব কয়, বেশি বাস্তববাদী হতে চায় না, তারা কিন্তু হারায় যায়। দল করতে হলে আপনাকে সবসময় মডারেট থাকতে হবে। মডারেট হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে এখানে। আপনার চতুর্দিকে ৩টা-৪টা শক্তি কাজ করতেছে, সবগুলো চেতন যাবে না, কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে গেলে এই কথা বলতে পারবেন না যে আমি তো খেয়ে এলাম, ধরে নেবো। নেতা তো বলবি না। এইভাবেই তো দলটা হয় না বাংলাদেশ। আমরা বাংলাদেশের পলিটিক্যাল কালচার কি? দল প্রেম। দল প্রেম মানে দেশপ্রেম। দল নাই, দেশ নাই। আওয়ামী লীগের জিজ্ঞেস করবেন, একটি নেতা বলবে না আওয়ামী লীগরা দেশপ্রেম হয়। বিএনপিও তাই বলবে, জামাতও তাই বলবে, এনসিও তাই বলবে। এরা কি বলেন? এগুলো তো বইয়ের কথাবার্তা থাকে, বই এখন বাস্তবে নাই তো। আমি সেই জন্য আপনার কথাটা বলছি যে দল গঠন প্রক্রিয়ায় কিছু বাধা আসবে, যেটা এনসিপি পাচ্ছে না। আবার এনসিপির বড় সমর্থনটা কি? জামাত ইসলাম। এটাও খেয়াল রাখবেন। জামাত ছিল বলে তারা কিন্তু কয়েকটা সিট পাইছে। জামাত বিহীন অবস্থায় এনসিপি একটা সিটও পাইল না। কারণ সেই ইমেজ নিয়ে কিন্তু সেই ইমেজ ধরে কিন্তু রাখতে পারেনি। নির্বাচনের সময় তাদের ইমেজ সেই পর্যায়ে ছিল না। তারা কিন্তু বিএনপির কাছে কথা বলেছিল, বিএনপি তাদের সাথে একমত হতে পারেনি। এনসিপির কষ্ট বুঝতেছেন কি হলো? কারে বুঝাবে? যারা মনে করে একটা অবৈধ, তাদের যুক্তি আছে, ওই যুক্তি থাকবে তারা। আপনি আমাকে একটা লোক দেখান, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যারা দল করে একটা লোক দেখান যে দলের বাইরে তার দেশকে ভালোবাসে কিনা, বা ওই দেশের প্রশ্নে তারা একমত হতে পারবে কিনা। দেশ তো দূরে থাক, দেশ তো দূরে থাক, নিজের বাবা মারে গালি দিলে সহ্য করবে, কিন্তু দলেরে গালি দিলে আরে না, সহ্য করবে না। কাজে এখানে আপনার বুঝতে হবে যে কোন দলই মারা যায় না, ঘুমায় থাকে, আবার জেগে ওঠে, সময়ের ব্যাপারে। না, দল মারা যায় না, এটা আসলে যোগ্য নেতৃত্বের অভাবে দল মারা যায়। আমি তো সেটাই বলতেছি। কারণ আমি ওই শেখ হাসিনার নেতৃত্ব যোগ্য নেতৃত্ব না, এবং তার অবর্তমানে তার ছেলে পেলে যারা আছে তারা তো আসলে এরকম পাবলিক ফাংশন এরকম বোঝে না। সেক্ষেত্রে সময় বলে দিবে আসলে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এটা টু আর্লি টু সে। নেতৃত্বের প্রশ্ন কিন্তু একটা ব্যাপার আছে। আপনি যত যাই বলেন, শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ এক জিনিস, আবার শেখ হাসিনা না থাকলে নেতৃত্ব কে নেবে? না, শেখ হাসিনা বিন আওয়ামী লীগ তো অলরেডি হয়ে যাবে শীঘ্রই, কারণ বয়সের ব্যাপার আছে। একটা জিনিস দেখেন, বেগম জিয়াকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, অনেক বছর চলে গিয়েছে, কিন্তু বেগম জিয়া আর ক্ষমতা পাননি। ক্ষমতা পাওয়ার পর যে আসার সময় সঙ্গে সঙ্গে তিনি মারা গেছেন, পাননি, তার কপালে নাই। হতে পারে তো, কপাল এমন একটা জিনিস। বাংলাদেশে হাজার হাজার লোক আছে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, কয়জন প্রধানমন্ত্রী হয়েছে? এই কপালটা একটা বড় জিনিস, এটা হচ্ছে এটা কি পরীক্ষা নেই? পরীক্ষা দিলে প্রধানমন্ত্রী কি হবে, আমি হবো? এটা তো সংগঠন। সংগঠন। এখানে বিভিন্ন সার্কামস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে অনেক অযোগ্য লোকও শেষ পর্যন্ত অনেক কিছু হয়ে যায়। যেমন আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত খেলছে এই খেলার মান নিয়ে, হয়েছে তো। হয়। যাক, আমরা এটাই চাই যে 5ই আগস্টের পরে যে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে, এই যাত্রাদের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ চলে আসুক, এবং দলগুলো আচরণ গণতান্ত্রিক হয়ে যাক, এবং তাদের কথাবার্তা চালচল হয়ে যাক গণতান্ত্রিক, মানুষ যেতে পছন্দ করে। এটা বুঝতে হবে, যিনি কথা বলেন তা নিজে শুনতে পারেন। আপনি যখন কথা বলছেন আমার সাথে, আমি কিন্তু লক্ষ্য আপনার ভাবাবে দেখতেছি। আমি যদি আপনার ভাবাবে একটা বডি ল্যাঙ্গুয়েজটা পছন্দ না করি, আপনার কথার দাম নাই কিন্তু। এই কথাটা কিন্তু এনসিপি কে বেশি বুঝতে হবে। কেন বলা হয়েছিল এটা বেদ্যবের দল? কে বললো এটা? ওই বয়স্ক লোকেরা বলছে। কেন বলছে?
এদের কথা তো পছন্দ নেই, কিন্তু এই কথাগুলো জরুরি দরকার ছিল বিপ্লবের আগে। ওই সময় কিন্তু তারা সমর্থন করছে, কিন্তু একই কথা দুই ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু দুর্গম হয়। দেশ গড় আর সরকারটা ভাঙো, এটা ভিন্ন প্রেক্ষাপট। আমি সেই জন্যই বলবো আপনাকে একটু ধীরে সুস্থে যাওয়া ভালো। জি, আপনার কি মনে হয় যে শেখ হাসিনা ফিরে আসবেন, নাকি শুধুই এগুলো রাজনৈতিক স্ট্যান্ডবাজি? আমরা দেখলাম যে শেখ হাসিনা ফিরবেন বলার পরেই আমরা দেখলাম যে আজকে সম্ভবত গ্রেপ্তার করা হলো কাকে? লতিফ সিদ্দিকীকে। তাকে কিন্তু দ্বিতীয়বার গ্রেপ্তার করা হয়। তাকে কিন্তু এর আগে গ্রেপ্তার করা ছিল ইউনূস সরকারের আমলে, জামিন হয়েছে। এখন সেই লতিফ সিদ্দিকীকে আবার ওই যেই শাপলা চত্বরের যেই হামলা হয়েছিল সে হেফাজতের উপরে, সেটা গ্রেপ্তার করেছে। এখন তাকে গ্রেপ্তার করলো কেন? এখানে আসলে কারণ আমি বিশ্বাস করি তাদের সঙ্গে শেখ হাসিনা নিয়মিত কথা হয়, এটা আমি বিশ্বাস করি। আমি এটা হতেই পারে এই সমস্ত কারণে করা হলো কিনা। এবং রিসেন্টলি দেখবেন আপনি সেনাবাহিনী র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা একের পর গ্রেপ্তার করা হচ্ছে, যারা বিভিন্ন সময় গুম খুনের সঙ্গে জড়িত ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি আপনার মন্তব্য জানতে চাই, রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে দেওয়া হলো। আমি একজন আওয়ামী লীগকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি তো আওয়ামী লীগ করেন, অনেক খবরাখবর রাখেন, এই যে একটা আলোচনা হয়েছে রাষ্ট্রপতি চুপ্পু লন্ডনে গিয়া শেখ হাসিনার সঙ্গে কথা বলছে, এটা কি আসলেই সত্য নাকি গুজব? তো উনি বলছেন না, এটা সত্য। তাই বললাম কিভাবে কি হইলো? তো উনি ওকে একটা নাম বললেন, লন্ডনে অমুক আওয়ামী লীগ নেতা, আমি তারে চিনি। তার বাড়িতে চুপ্পু বেড়াইতে গেছে আর কি, দুপুরের এক বেলা খাওয়া খাবে। চুপ্পু যখন লন্ডনে গেছে উনি বলছে প্রেসিডেন্ট সাহেব আমার বাসায় একবেলা খান। বলে ঠিক আছে। তো ওনার বাসায় খাইতে আইসে মতো ডাইনিং টেবিলে বসে খাইতেছে, এমন সময় ওই লোক শেখ হাসিনারে ভিডিও কল দিছে, দিয়ে কানেক্ট করার পরে বলে এই দেখেন রাষ্ট্রপতি সাহেবের সঙ্গে কথা বলেন। এখন বইলা ফোন আগে দিছে, এখন তো চুপ্পু না ধরেও পারে না। ভদ্রতা খাতিরে উনি বলছে আচ্ছা কেমন আছেন, ভালো আছি, এই টুকটাক কথা হয়েছে, বেশি কথা হয় নাই। এইটা কইরা উনি আবার নিজেকে জাহির করার জন্য এই আমার বাসায় চুপ্পুর সঙ্গে শেখ হাসিনা কথা বলছে বলে উনি একেবারে সবাই প্রচার করে বেড়াইছে। যা হয় আর কি, গোয়েন্দারা যাই না গেছে, তারেক রহমানকে বলে দিছে। এখন আপনার কি মনে হয় যে শুধু আসলে এই শেখ হাসিনার সঙ্গে কথা বলাই চুপ্পুকে অপসারণ করার একটা মাত্র কারণ, নাকি আসলে আরো ঘটনাটা আরো গভীরে, এবং শেখ হাসিনা আসলে ফিরবেন কিনা ডিসেম্বরে? আপনাকে আমি একটা কথা বলি, জনাব শাহাবুদ্দিন বাংলাদেশের প্রেসিডেন্ট, একটা রাষ্ট্রপতি যখন বিদেশ সফর করে তারকে নজরদারি কে করে? লন্ডন হাই কমিশন, গোয়েন্দা বাহিনী আছে, এনএসআই, ক্যালকাটা, মূলত ডিজিটিভ আছে। এমনকি লন্ডনের যে গোয়েন্দারা আছে তাদের সাথে যোগাযোগ, অর্থাৎ তার প্রতিটা মুভমেন্ট কিন্তু নজর মেরে থাকে। তো শাহাবুদ্দিন সাহেবকে এতটা আহমক, দাওয়াত একজন দিয়ে দৌড়ে চলে গেল, সে দাওয়াত গ্রহণের আগেও কিন্তু তাকে চিন্তা করতে হবে সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা। আমরা বলে যাচ্ছি টকশোতে সবকিছু, কিন্তু আমি শুনেছি বিভিন্ন জায়গায়, একবার চিন্তা করে না, তুচ্ছের ব্যক্তি না, এটা রাষ্ট্রপতি, তার সাথে অসংখ্য কতগুলি গোয়েন্দা রয়ে গেছে, একটা শৃঙ্খলার মধ্যে সে আছে, ইচ্ছা করলে ব্যক্তি দাওয়াত খেতে পারে না। সে দাওয়াতটা খেতে গেলেও তাকে জানাতে হবে আমি ওই বাসায় যাবো, তার আগে কিন্তু ওই বাসায় কিন্তু গোয়েন্দারা চলে গেছে, কাজ চলতেছে। কিন্তু এই সমস্ত গল্প আসে, কিন্তু মানুষ তো গল্প পছন্দ করে। আর টক শোতে বললে হয় কি জানেন, গল্পগুলি খেয়ে ফেলায় সবাই না এরকম হইতে পারে একেবারে। না যে লন্ডনে সিকিউরিটি অতটা ওরা ভাবে না, বাংলাদেশের ক্ষেত্রে হয়তো ভাবতে পারে লন্ডন তো মোটামুটি সেফ, যেখানে যায় যাক না, এরকম হতে পারে না? শুনেন, রাষ্ট্রীয় ব্যাপারগুলি সব দেশে একরকম। লন্ডনকে আপনি এতটা ভেবেন না, এই দেশে আইন খুব কঠা, অন্যায় করে দেন কি অবস্থা হয়। এই লন্ডন এই 200 বছর শাসন করেছে তার ভারতবর্ষ, চরিত্রটা কিন্তু খুব ভালো না। এখন বলতেছেন তো, না না না, ওরাও কিন্তু ওদের ওয়েতে করে, পারস্পরিক সহজে থাকে তো, ইন্টারপোল আছেন একটা, সহজে বিভিন্ন সেক্টর থাকে তো একটা। এইগুলো বুঝতে হবে আমাদের, ওদের MI6 আছে, গোয়েন্দা সংস্থা, বিদেশ ম্যাটার, এগুলো যোগাযোগ থাকে কিন্তু। চুপ্পু সাহেব এখানে গেছে, কিভাবে চিন্তা করলেন যে তারেক রহমান তাকে ফলো করবে না? এটা সেও জানে ফলো করবে। কিছু কিছু কথা কিন্তু মুখরোচক বাইরে এসেছে, কিছু সত্য আছে। উনি যদি কথাও বলে থাকেন, উনি জানতেন ভালো করে আমি যেই ফোনেই কথা বলি, আমি কিন্তু গোয়েন্দা দ্বারা একেবারে সারাউন্ডেড, কোনো ফোন তার কাছে আসবে না। একটা ফোন যে বাইরে তার কাছে আসে, ওই ফোনও কিন্তু পাস করবে গোয়েন্দা দিয়ে, প্রোটোকল অফ দ্য স্টেট সিকিউরিটি রেঞ্জ। কারণ ওই ফোনটা হয়তো
এমন ডিভাইস থাকতে পারে রাষ্ট্রপতির জীবন চলে যেতে পারে, কি করবেন? মানুষ যখন কথা বলে না মনে একেবারে সেই মানে মনে পান্তা ভাতের মতো কথা বলে ফেলায়। প্রেসিডেন্ট যে খাবারটা খাবে সেটাও টেস্ট করা হয়তো, সব খাবার সে খেতে পারে না তো। যে বাসায় গেছেন সেই খাবারও টেস্ট করা হবে কিন্তু। উনি তো হেড অফ দ্য স্টেট, ওই প্রোটোকল রয়ে গেছে, রয়ে গেছে তো সে। উনি আদৌ কথা বলছেন কিনা, কতটুকু বলছেন কিনা আমি জানি না, আমি শুনছি অনেক স্যালারি, একজন তো বলো স্যালারির কথা বলছে, কেমনে বলো স্যালারির কথা, ওটা পাইলো বিষয়টা কোন হাত দায়িত্ব এখানে? একেবারে সব পানির মতো মনে করতেছে, মানে গ্রাইমা পলিটিক্সের মতো ওটা। আমরা কি না পারি করতে? এখন ইংল্যান্ডের যদি প্রাইম মিনিস্টার কোথাও যায় বা কুইন কোথাও যায়, তো সে কি ভাত খাইবো ওই ইচ্ছা মতো যা খাবো তাই খাইবো? বন্ধুর বাসা যে গেল সে, আদৌ সে বাসা কোথায়? রাষ্ট্রপতির জীবন তো রাষ্ট্রের কাছে, একটি অঘটন ঘটলে দায়িত্ব কিনবে, তাদের সিকিউরিটি ফোর্স আছে। খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা এড়াই যাই কিন্তু। না কিন্তু কিন্তু আপনার কথা বুঝলাম যে এটা সত্যতা সম্পর্কে আপনি সন্দিহান, কিন্তু তাহলে তারেক রহমান কেন ক্ষমতায় আসার পরে, বিএনপি ক্ষমতা আসার পরে আমরা দেখলাম যে চুপ্পু খুবই খুশি, যেন সম্রাট বাবর এই মাত্র ভারতবর্ষ জয় করে আসছেন এবং ইউনূসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করলেন, তিনি গৃহবন্দী ছিলেন, তাকে এটা করে না এটা করে না সবই ঠিক আছে, তারেক রহমানের সঙ্গে তার ভালো সম্পর্ক। কিন্তু তারেক রহমান চীন সফর করে আসার পরই দেখলাম বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করলেন না। ঈদুল আজহার নামাজের সময় তার অবস্থান ছিল প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়েক ধাপ দূরে। সব মিলিয়ে খুবই ক্ষিপ্ত ছিলেন এবং বলা হলো আপনি শুক্রবারের ভিতরেই পদত্যাগ করেন, শুক্রবারের 3 দিন আগে। তাহলে এত দ্রুত তাকে পদত্যাগ করতে বলা হলো কেন? আর কদিন থাকলে কি হইতো? দেখেন তার পদত্যাগ কি সে করেছে? আপনার করছে কি তো, মনে হয়? সে তো করছে। না, ইচ্ছা করছে, নিজের ইচ্ছা করছে। না, কোন দেশের রাষ্ট্রপতি যখন পদত্যাগ করে এত লম্বা চিঠি লেখে? এটা কি প্রেমপত্র নাকি? তার রোগ কি আছে না আছে উল্লেখ করে সেখানে? আমরা শুনেছি সিম্পল লেখে দিচ্ছে। এইসব চিঠি সংক্ষিপ্ত হয় যে মাননীয় স্পিকার আমি ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলাম, শেষ। বেশ, তাহলে চিঠিটা ড্রাফটটা কে করলো? কে টাইপ করে লিখে দিল? সে সিগনেচার করছে, ইনরাইটিং লিখতে হয় এবং অ্যাড্রেস করছে, ঠিক আছে। তো এইখানে যে ঘটনাগুলো দেখালেন, স্পিকার না দেখালেন, না এখানে দেখছি নিউরোপ্যাথি অনেক অনেক অসুখ বিসুখ, তারপরে মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। তাহলে কি আপনি 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 মনে করেন যে বিএনপি সরকার এই চিঠি প্রস্তুত করে তার কাছে পাঠিয়েছে শুধু সাইন করে দেওয়ার জন্য? আমি আপনাকে বলতেছি এই চিঠি সে লিখতে পারে না। তার রোগ কয়টা আছে না জাতি জানতে চাইছে? জানতে চাইছে? এগুলো যেহেতু তাকে পদত্যাগ, শুনেন, শুনে রাখেন এখন। জাস্টিস সায়েম কি পদত্যাগ করেছিল? সে তো বই লেখছে একটা। যখন জিয়াউর রহমান জানাই দিল পদত্যাগ করবেন, করছে। এরশাদের সময় কে আসলো? এরশাদ, সাত্তার। সাত্তার চলে গেল, দেখেন এরা কি পদত্যাগ করছিল? এগুলি জানতে চান যদি সময় থাকে, যদি আপনার চেষ্টা করেন, এখনো জীবিত আছে এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ, অনেক ঘটনার জীবন্ত সাক্ষী, আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, আমাকে অনেক কিছু বলেছে সে, আমার টক শোতে অনেকবার এসেছে, ইংরেজি টক শোতে, এবং তারে জিজ্ঞেস করবেন কোন আমলে কারা কিভাবে পদত্যাগ করলো। পদত্যাগের কথা জানাই দেওয়া হয়, তখন এটা বলা হয় না আপনি করেন। জাস্টিস সাইমও তাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগ করবো বলে, স্যার করে উপায় নেই তো, ওয়ান্স দিস ডিসিশন। সাইম সাহেব পদত্যাগ করছে না। যখন পদত্যাগ করতে হয় তখন আর স্বেচ্ছা আসে না। এই চিঠি প্রমাণ করতেছে তার পদত্যাগ পদে স্বেচ্ছা ছিল না। এই চিঠি প্রমাণ করে দিছে কিন্তু, বাকি দরকার কি বলার? যখন তারেক রহমান মনে করছে এখন তার দরকার নেই, তাকে রাখবো না, মেসেজ দিয়ে দিছি, ঈদের জামাত দিয়ে দিছি, আপনি সামনে যান। আমি সেদিন তো টকশো করেছি, মেসেজ দিয়ে দিল তাকে। এবার যখন চীন থেকে আসলো দেখা করে নিস, কারণ জরুরি কিছু না তো। সে তো ফোনেও কথা বলতে পারে, স্যার আমি ফিরে আসছি, দিচ্ছেন শেষ।
মাধ্যম তো অনেকগুলো আছে, সংবিধানে লেখা আছে জানাইবেন, কিন্তু এটা কি লেখা আছে সশরীরে যাইবেন? ওই সময় তো টেকনোলজি ছিল না, এই সংবিধান করা হয়। এখন তো কত চিন্তা করেন, হাতে মোবাইল তো কথা বলতে পারেন, ভিডিও কল সারা ফিরে আইছি। উদ্দেশ্য হলো তাকে অবহিত করা। অবহিত কিভাবে করবেন? এখন যদি কোনো এই আইন হয়, কোর্টে যান, সমস্তগুলি মোড অফ কমিউনিকেশন চলে আসবে কিন্তু। এখনকার বিশ্বটা কিন্তু অন্যরকম। চিন্তা করুন আপনি এখন কথা বললে তো চিন্তা করবেন আমার মোড অফ এক্সপ্রেশনটা কি? মাধ্যমটা কি হতে পারে? এই যে আপনার সাথে কথা বলতেছি, মুহূর্তে দেন সরাসরি কথা বলতেছি। আগে তো টেলিফোনে কথা বলতেন। আর শেখ হাসিনা কথা বলতেছে, ভিডিও তো করার কথা। আর টেলিফোনে কথা বলতেছে। যার, যার মোড আছে তো এখানে। আমি সেই জন্য বললাম ২ টা জিনিস গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হয়েছে। এবং উনি যেহেতু জানেন যে পদত্যাগ না করলে বিভিন্ন কলা কৌশলে বিচৌধুরীর মতো আমাকেও নাজেহাল হইতে হতো। উনি সেই রিস্ক নেয়নি। আর নিবে কেন সে? সে তো ভালো করেই জানে যে হাসিনা পতনের পর থাকা উচিত না তার। উনি মেন্টালি প্রস্তুত ছিল, আগে তো বলে দিয়েছিল নির্বাচনের পরে আমি থাকবো না। কিন্তু এই চিঠি তো রয়ে গেছে। থাকবে সারা জীবন, রেকর্ডে থাকবে। এই চিঠি যেদিন একসময় আলোচনা হবে, কোন রাষ্ট্রপতি বের লিখতে পারে কিনা? পারেন না। আর রাষ্ট্রপতি যখন পদত্যাগ করে দেখেন, উনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। উনি স্পিকারের কাছে পদত্যাগ করবেন লিখিতভাবে। দি মোমেন্ট চিঠিটা চলে গেল, মেজর জেনারেল চলে গেল, মিলিটারি সেক্রেটারি হ্যান্ড ওভার করলো, সাথে, সাথে পদত্যাগ পত্র শেষ। ওই মুহূর্তে কিন্তু স্পিকার অ্যাক্টিভ প্রেসিডেন্ট হয়ে গেল। এরপরে যখন স্পিকার আবার নতুনভাবে আসলেন, আমি স্পিকার, এটা করে অন্যায়, পারেন না করতে। তিনি স্পিকার না, তিনি তো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ওই স্পিকারই সে, ডেপুটি স্পিকার ওই স্পিকার। সংবিধানকে ঘাটেন, আলোচনা করেন, আরো গভীরে যান, বিশ্লেষণ করেন না। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকারের চেয়ারে বসতে পারেন না। ওই চিঠি ওটা পারকে কায়সার কামাল পারে। উনি পদত্যাগ করেছেন, উনি ওই হয়ে গেছেন, এই হলো নিয়ম, শেষ। এখন কাকে কি বলবেন? আমাদের দেশে কখনো আইন নিয়ে আলোচনা করবেন না। আইন সেটাই যেটা শাসক মনে করে, বেআইনি সেটাই যেটা শাসক মনে করে। কিসের সংবিধান, কিসের নিয়ম কানুন? কিচ্ছু না। এটাই হচ্ছে মূল কথা। জি, অন্য প্রসঙ্গে আসি। জি, সেটাই আসলে আমরাও দেখি যে উনি শেখ হাসিনা ফিরে আসেন কিনা, এবং রাষ্ট্রপতি চুপ্পু যে পদত্যাগ করলো, এখন করার পরে তার বিচারের একটা প্রসঙ্গ আসে। কিন্তু আমরা শুনেছি সংবিধান বিশেষজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদ দ্বারা রাষ্ট্রপতি সুরক্ষিত, এবং রাষ্ট্রপতি নিজেও বলেছেন যে আরে দূর, এনসিপি আমার কি বিচার করব, আমি সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমি সুরক্ষিত। কিন্তু সেখানে দুটা প্রশ্ন আছে। একটা হচ্ছে যে সংবিধান 51 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্রপতি থাকাকালীন তার কোনো কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা যাবে না। কিন্তু যে অভিযোগগুলো আছে চুপ্পুর বিরুদ্ধে, বিশেষ করে অ্যাসালমের সঙ্গে ঋণ জালিয়াতি ইসলামী ব্যাংকে, তারপরে মালয়েশিয়াতে সেকেন্ড হোম, দুবাইতে টাকা পাচার, এগুলো তো তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে করেছেন। তাহলে সেক্ষেত্রে 51 নম্বর অনুচ্ছেদ আসলে কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা? দ্বিতীয়ত, যদি ধরেও নেই যে 51 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে সুরক্ষা দেওয়া হয়েছে আদালত থেকে, বিচার থেকে, তাহলে 1990 সালে পদত্যাগের পর এরশাদকে জেলে ভরে রেখেছেন কেন 5 বছর? তখন কি এই সংবিধান 51 নম্বর দ্বারা ছিল না? নাকি তখন সালাউদ্দিন সাহেব ছিল না বলে আমরা এটা জানতে পারিনি? শোনেন, এরশাদের সব একটা কমিশন, কমিশন, মানে কমিশন। ওই কমিশন 53টা কেস করছিল। সবগুলো কিন্তু রাষ্ট্রীয় থাকা অবস্থায়। দেখেন, কাজে দেখে আমি একটা কথা বলি, রাষ্ট্র যখন মনে করে কিছু করবে, ছলে বলে কৌশলে বাইরে ক্লজ, সাব ক্লজ, কত কিছু আছে। হ্যাঁ, রাষ্ট্রপতি থাকা অবস্থায় সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে না, কিন্তু সিভিল কেস হবে। কিন্তু সিভিল কেস নেভার ডাইস, এটা কিন্তু নাগরিকের অধিকার, ব্যক্তির অধিকার। ওই সময় তাকে কোনো কোর্টে হাজির করা যাবে না। যেটা বললেন কোনটা? ক্রিমিনাল কেস। এটা কি বলে? কুইন ক্যান নেভার ডু এনি রং, কিং অর কুইন, এটা ব্রিটিশ কনস্টিটিউশন আছে, আপনি যে থাকে। কারণ কুইন তো এর কাজ করে নাই, সে শুধু সাইন দিচ্ছে। কাজটা করছে কে?
মন্ত্রী পরিষদ, দায়িত্ব তাদের। উনি হলেন উজিরে খামাখা, সাইন দিচ্ছেন, শেষ। এটা হলো মূল কথা। যে জন্য শাহাবুদ্দিন সাহেব যদি পদত্যাগ করতে চাইতো, তাহলে যেদিন নাকি তার ভাষণটা চলে আসতো তার সামনে, লিখিত ভাষণটা, নিয়ম হচ্ছে সংসদে দিবে, এটা ক্যাবিনেট পাস করে পাঠাবে তাকে, এবং অক্ষর অক্ষর তাকে পড়তে হবে, অ্যাজ পার কনস্টিটিউশন, রুলস অফ স্পিচ প্রেসিডেন্ট, এই সংসদীয় গণতন্ত্র। উনি যখন দেখলেন এমন কিছু লেখা আছে আমার পড়া ঠিক না, তখন হচ্ছে তা পদত্যাগ করে, আমি এটা পড়তে পারবো না, আমি পড়তে বাধ্য। কিন্তু যেহেতু আমি একটা গভর্নমেন্ট ছিলাম, সেই গভর্নমেন্ট গুণগান গাইছি, এখন তার বিরুদ্ধে বলতে পারবো না। পদত্যাগ করে যান, কেউ কিছু বলবে না। ওইটা ছিল তার কাজ। ওইটা সে করতে পারছে না, বরঞ্চ সে কামড় দিয়ে ধরে শেখ হাসিনা সে বানাই দিল ফেসিবাদী শত্রু। ফেসের তো কি কি দাঁড়ালো? ওই ফেসিবাদের আইনি তো পাস করছেন, আপনি সাইন দিচ্ছেন না? উনি তো নিজে বেসামাল হয়ে গেছেন। মানুষ যখন ক্ষমতা পছন্দ করে না, ডিবেটটা চলে যাচ্ছে, যেই পদে থাকে না, এই তার তো সেটি বিষয়। আমি তো এখনো বলতেছি উনি ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট ছিলেন, কেন না? কোনো সন্দেহ নাই। এখন এখন রাষ্ট্রপতি কে হবেন বলে আপনি মনে করেন? ডক্টর ইউনূস নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি খন্দকার মোশাররফ নাকি? এটা ভালো কথা বলছে। যদি দলের ভিতর থেকে হয়, 4-5টা নাম আসছে এখানে, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল, মঈন খান, নজরুল ইসলাম, এই নামগুলো আসতেছে, কিন্তু ঘুরতেছে। কিন্তু এখন দলের বাইরে যাবেন কিনা? অনেকে বলে লন্ডন এগ্রিমেন্ট, তার ইতিহাসে দিনুসের কথাবার্তা হয়েছিল, 4 বছরতে আমরা আসলেন কি নাম, পররাষ্ট্রমন্ত্রী চলে আসলেন, ভালো। এখন ডক্টর ইউনূস আসবেন কিনা? এখন যদি মনে করেন আমি এই দেশের সরকার প্রধান ছিলাম, এবার রাষ্ট্রপ্রধান, তারপরে ওই পদ থেকে বিদাইয়া জাতিসংঘের মহাসচিব, কথা কথা বললাম, উনি যদি সবকিছু পেয়ে যায়, আল্লাহ যদি দিয়ে দেয়, আপনি আমি কি করবো? রাষ্ট্রপতি পদ তো তার হাতে নাই। যদি তারেক রহমান মনে করে এই মুহূর্তে ডক্টর ইউনূসের উপস্থিতি দরকার, এবং সেই ক্ষেত্রে তার পাওয়ার ফাংশন কমবে কি কমবে না পরের ব্যাপার। তো আপনাকে 90 দিনের মধ্যে করতে হতো, এই 90 দিনে তো সংবিধান চেঞ্জ করবেন না আপনি, হয়তো কথা বলা থাকবে, কিছু চেঞ্জ করবেন, হতে পারে, নাও হতে পারে। কিন্তু এক্ষেত্রে আমার একটা কোশ্চেন আছে জনাব সিনা সাইদ। মনে করেন আমি প্রধানমন্ত্রী, হ্যাঁ, মনে করেন, আমি তো প্রধানমন্ত্রী জীবন হতে পারবো না, আমি জানি, আমি উদাহরণস্বরূপ বললাম আর কি। মনে করেন আমি প্রধানমন্ত্রী, এখন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমি কি এমন কাউকে রাষ্ট্রপতি নির্বাচন করব যার ব্যক্তিত্ব আমার চেয়ে অনেক বেশি, যে যে সমস্ত বিশ্বের যে একজন বিশ্ব নেতা, এবং যিনি কিনা নোবেল পুরস্কার প্রাপ্ত, এবং আমার চেয়ে যার বৈশ্বিক ভাবমূর্তি অনেক বেশি, সেরকম একজন লোককে আমি রাষ্ট্রপতি বানাবো কেন? তাহলে তো আমার চেয়ে উপর উঠে গেল। আমি বুঝছি আপনি যেটা বলতেছেন, এটা হলো ব্যক্তির মানসিক অবস্থাটা। একটা ব্যক্তি, আমাদের তো সিস্টেমে এটা, প্রধানমন্ত্রী যাকে চায় তিনি তো রাষ্ট্রপতি হবেন। কারণ আছে তো এখানে। আপনি কেন চিন্তা করলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নির্বাচিত হবে না? আপনার পদটা কি? আপনি ইংল্যান্ডে থাকেন, ইংল্যান্ডের রানী কি সংসদ নির্বাচিত করে? নির্বাচিত না, ওদের তো সিস্টেম ভিন্ন। সিস্টেম গুলি মানে না কেন? আমরা ব্রিটিশ সংসদীয় আমরা সিস্টেম গ্রহণ করেছি, বাট যেহেতু আমাদের রাজা নাই, রানী নাই, সেহেতু আমরা একজন রাষ্ট্রপতি বানাইছি, উজিরে, মানে খামাখা তার কোনো কাজ নাই। ব্রিটিশ সংবিধান গ্রহণ করতেছেন আপনি না, আপনি ব্রিটিশ সংবিধান, সাউথ আফ্রিকা, আমেরিকা, বিভিন্ন সংবিধান ক্যাটাগরি তৈরি করছেন, যেটা ভারত যেটা করছিল। ভারত চিন্তা করলো আমি যদি সংবিধান গ্রন্থ চাই, তাহলে একজন হেড অফ দেশ দরকার। উনি কিন্তু সরাসরি এটা ওই ওই রাষ্ট্র নিয়ে আসে, আমেরিকান কনসেন্ট নিয়ে আসলে থাকবে রাষ্ট্রপতি। কে করবে এটা? এটা করবে কে? সংসদ। খেয়াল করে, যখনই আপনার রাষ্ট্রপতিকে সংসদ নির্বাচিত করলেন, অর্থাৎ এই ব্যক্তিটি মেজরিটি পার্টির গোলাম হয়ে গেল, যেটা পলিটিক্যাল অব্লিগেশন। এই পলিটিক্যাল অব্লিগেশন আর কনস্টিটিউশনাল অব্লিগেশন কিন্তু ক্ল্যাশ হয়ে যায়, জিতে কে? পলিটিক্যাল অব্লিগেশন। যেহেতু ব্রিটিশ কনস্টিটিউশন এটা নাই, ওরা উত্তর দিকে আসছে, আমি উত্তর দিকে না, তা আমাকে কেন আপনি ব্রিটিশ চান? আমি শুরুতেই তো ভুল করে ফেলেছি, আমি কেন খেলাম এখানে? আমি চাইতাম না, আমি ফ্রেঞ্চ সিস্টেম ছিলাম, ফ্রেঞ্চ সিস্টেম আরো ভালো।
শ্রীলঙ্কার সিস্টেম চলে ভালো, অনেক সিস্টেম তো আছে এই প্রেসিডেন্ট ভিতরে, তো পারবেন না তো। আমি তো মনে করি আমাদের বড় একটা ভুল হয়েছে কি জানেন, আমরা সংসদীয় গণতন্ত্র এটা বলি না বারবার যে এটা হলো মাথা কাটা, মাথা কাটতে আছে মাথা বসাই দিব, তো মাথা যখন বসাইতে যাবেন ওর পাওয়ার ফাংশন কি হবো? ইংল্যান্ডের যুবরাজের সামনে কোন প্রধানমন্ত্রী বেদবি করতে পারবে? ট্রেডিশন পারবে না, ট্রেডিশন কিন্তু এটা। উনি কোন কাজে নাক গেলাইবো পলিটিক্যালি আজ বলাবে না, ওনাকে তেমন কিছু বলাইবেন যা জাতি পছন্দ করে না, না। উনি যদি দেখে তাদের বলেছেন যে লেবার পার্টি খারাপ, ঘুষখোর, উনি বলবে এটা? বলবে না। ড্রাফট নিয়ে যান না, উনি চক্ষু বুঝে সাইন দিব না, না চক্ষু কে বলছে দিব? উনি যদি দেখে এমন কিছু কথাবার্তা আছে যা তার চেয়ারের প্রতি মানে না, উনি সাইন দিবে না। এগুলি যারা বলে আবেগে বলে, কিন্তু বাস্তবে ভিন্ন জিনিস তো। ওই ইংল্যান্ডে যেমন আপনার রাজতন্ত্র ভাঙতে পারেননি, রাখতে হয়েছে আপনাকে কম্প্রোমাইজ করতে হয়েছে, তো বাংলাদেশে কি করলেন? একটা প্রেসিডেন্ট নির্বাচন করবেন, নিয়ে এলেন। এটা যখন নিয়ে এলেন, এটা জন্মগত বলা হচ্ছে, জন্মগত এটা কি লুলা, লুলা এর একজন আসবে, দলের বাইরে গেলে নামটা আসে ডক্টর ইউনূস। তখন কি এই মুহূর্তে বাংলাদেশে তাকে দরকার? সেই প্রশ্ন বড়, কিন্তু তাকে দরকার যদি মনে করেন যে অনেক সংকট আছে, তাকে রাইখা তার একটু চিন্তা করতে পারে আমি একটু সামনে আগাবো, বাধাগুলি সেটা কি করবে, সেক্ষেত্রে এই কথা আসবে না সে আমার তো বড় প্রশ্নটা। কারণ আপনি তো চাচ্ছেন তাকে আপনার প্রয়োজনে, খেয়াল করেন, আপনার প্রয়োজনে চাচ্ছেন ওই মাপের লোক। আর একসময় আপনার প্রয়োজন কি চাইছেন? একটা ভেড়া চাইছেন আপনি, এবার তো ভেড়া চাইবেন না, এইবার একটা সিংহ চাচ্ছেন আপনার প্রয়োজনে, যে তাকে নিয়ে আমি বিশ্ব সংসারে এই ব্যারেজ যদি করাবো, দুটো ভিন্ন প্রেক্ষাপট। কাজে উনি আসবে না কেন? উনি বলবেন নাকি আমার ক্ষমতা বাড়াও? উনি দেখবে আমার চেয়ারটা ঠিক আছে কেন, উনি জানে ভালো কিনা ওই চেয়ারে যে বসে আমি ডক্টর ইউনূস ইউনূসই, এবং তাকে অসম্মান করতে পারবে কেউ? উনি যদি কোনো মন্ত্রীকে ফোন করে আমার এই কাজটা দেখে তো মন্ত্রী মানা করবে না। কিন্তু এই প্রেসিডেন্ট গুলো কি করবো, স্যার আমি একটু প্রাইম মিনিস্টার আলাপ করি, ওদের খেয়াল করবেন কিন্তু। এই জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই, কারণ ডক্টর ইউনূস চলবে তার নিজস্ব ইমেজে, আর সেই ইমেজকে পুঁজি করবে তারেক রহমান। খেয়াল করেন কিন্তু তার স্বার্থে, এইখানে কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন। একসময় কি করেন, দুর্বল প্রেসিডেন্ট চাইবেন কি জন্য? আপনার স্বার্থে, বুঝে কথাবার্তা না বলে। আবার এখন কি চাচ্ছেন? আমি এরকম প্রেসিডেন্ট চাই যার পৃথিবী চীনে জানে আমি তাকে আগাইতে চাই, তাহলে হি ইজ রাইট ম্যান। বাট ইতিহাস বলে যে প্রধানমন্ত্রীরা সবসময় দুর্বল প্রেসিডেন্টই পছন্দ করে, বেশি ব্যক্তিত্বশালী প্রেসিডেন্ট নিয়োগ করলে আবার বলে না আমি জিয়ার কবর জিয়ারত করব না। আমার দলের আমি প্রেসিডেন্ট বানাইছি, আমার আমার দলের প্রতিষ্ঠাতার কবর সে জিয়ারত করব না, আমি বি চৌধুরীর কথা বলতেছি। তো এই কারণে দলগুলো চায় একটা দুর্বল ভীরু একটা রাষ্ট্রপতি বানাতে, যা শিখায় যা বলে তাই শিখায় তাই করে, ওই যে যেমন নাচাও তেমন নাচি, পুতুলের কি দোষ। কিন্তু ইউনূস তো সেরকম না। আমি একটা উদাহরণ দিই আপনাকে। ভারতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ, হুম। তারপরে আসলেন কে? ওই যে পণ্ডিত কি নারায়ণ, ভুলে গেল নামটা। রাজেন্দ্র প্রসাদের কাছে যখন ফাইল যেত, সে বলতো আই এম দ্য প্রেসিডেন্ট, তখন তাকে স্মরণ করে দিত নেহেরু, ইয়েস ইউ আর দ্য প্রেসিডেন্ট আন্ডার ক্যাবিনেট সিস্টেম গভর্নমেন্ট। ভারতের প্রেসিডেন্টের ক্ষমতা আছে কিন্তু আবার দেওয়া আছে, লড়াচড়া করতে পারে। ফেডারেল গভর্নমেন্ট তো ওখানে হুট করে কিছু করতে পারবেন না, কিন্তু প্রেসিডেন্ট কিন্তু সেটা করে না, ভারতের সরকার সেটা করে না। ভারতের এই যে কতগুলো প্রেসিডেন্ট আসছিল তার মধ্যে রাধাকৃষ্ণ সম্ভবত, একটা হলো জৈলপ্রসাদ, সরি ওই রাজেন্দ্র প্রসাদের পরে যে আসলো আর কি, নেহরুর সাথে যে বনে ডক্টর 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 কিনা ভুলে গেলাম, উনি আসছিলেন কিন্তু। এবং প্রত্যেকটা প্রেসিডেন্টে কিন্তু চেষ্টা করছিল। জ্ঞানী জৈল সিং চিন্তা করে রাজীব গান্ধীর সময় প্রেসিডেন্ট ছিল, উনি রাজীব গান্ধী যখন ফিরে আসলেন বিদেশ থেকে, আসার পরে তো সংসদে যাবেন, মেজরিটি পার্টি নেতা হবেন, নেতা হওয়ার আগেই সে তাকে শপথ দিয়ে দিল
এর কনস্টিটিউশন মানে নাই কিন্তু। এই জন্য বললাম যে আবার দেখেন ফখরুদ্দিন আলী আহমদ ভারতের প্রেসিডেন্ট, তার কি বলা হয় টিমিড প্রেসিডেন্ট। ইন্দিরা গান্ধীর বলার আগেই সে দাঁড়িয়ে থাকতো, বিবেকেরও তাই ছিল। কিন্তু সব প্রেসিডেন্ট একরকম হয় না, চরিত্র পার্থক্য থাকে। ওই সমস্ত প্রেসিডেন্ট কারা ছিল? তারা কংগ্রেসের সভাপতি ছিল। কিন্তু আমাদের এখানে যারা প্রেসিডেন্ট হয় তারা দলের স্বাভাবিক একটা নেতা। আপনি আপনি বলেছেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল রাজেন্দ্র প্রসাদ। পরে আপনি একটা নাম বলেন, আরেকজন রাষ্ট্রপতি, আপনি নামটা বলতে পারলেন না। এখানে আমি তো তালিকা দিয়েছি। রাজেন্দ্র প্রসাদের পরে ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন। ইয়েস, ওটি। ওটাই। তারপরে জাকির হোসেন, ও মুসলমানও ছিল একজন, জাকির হোসেন। মুসলমান তো আরো ছিল, বরাহগিরি, ভেঙ্কটগিরি, মোহাম্মদ হিদায়তুল্লাহ। ভারতের রাষ্ট্রপতি ছিল ফখরুদ্দিন আলী আহমেদ। আবার একজন সিংও ছিল, জৈল সিং। না, এরা ছিল দুর্বল, ইন্দিরা গান্ধী কত উঠতে বসতো। আবার আরেকজন ছিল এপিজে আবুল কালাম, তো রিসেন্টলি ছিল। প্রতিভা পাতিল, প্রণব মুখোপাধ্যায়, রামনাথ কোবিন্দ, এখন এক মহিলা আছে দ্রৌপদী মুর্মু। এই যে আবুল কালাম আজাদ বললেন, উনি তো অন্যভাবে লোক, তাকে প্রেসিডেন্ট বানানি, বানাইছে তো। ওই পরমাণু শিল্পে তার অবদানের জন্য হয়তো বানাইছে। ভারতের কনস্টিটিউশনে প্রেসিডেন্টের গুরুত্ব আছে, অনেক পাওয়ার দেওয়া আছে। আর ফেডারেল গভর্নমেন্ট তো অনেক কিছু করার আছে। কিন্তু আমাদের এখানে যেটা হয়, হিজ মাস্টার বয়েস সুদা, এটাও কিন্তু মানতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে আর 3-4 দিন পরে জুলাই 5ই আগস্ট হবে, শেখ হাসিনার পলায়নের 2য় বার্ষিকী। হয়তো আমরা এর ভিতরে অনুষ্ঠান করবো না, এই কারণে আপনার কাছে আমার প্রশ্ন যে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলার আপামর জনসাধারণ জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, জীবন দিয়েছিল, সেটা আসলে আমরা কতটুকু পূরণ করতে পেরেছি বা পূরণ হয়েছে? শেষ প্রশ্ন আপনার কাছে। আমি এখানে আপনাকে কথা বলে দিই, একটা ব্যাপারে আমার একটা অবজেকশন আছে ব্যক্তিগত। আপনি জুলাই কথা বললেন, জুলাই 36 না? জুলাই 36 হয়। এই সমস্ত হালকা মতো কারা আনছে? 5ই আগস্ট হোক, আপনি লাগছে জুলাই 36। না না, ওটা তো আবেগের তারিখ, ক্যালেন্ডারের তারিখ তো 5ই আগস্ট, আমরা বলি 5ই আগস্ট। ঢাকাতে বসুন্ধরা